ওয়েলকাম টু টাইমসেল একাডেমি। বন্ধুরা, আমি তোমাদের জিওগ্রাফি টিচার স্মৃতিলেখা। আজকে আবার আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হলো ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া। তো আগের দিনের মতনই আজকেও বলছি যে এই চ্যাপ্টারটাতে খুব ছোট ছোট অবজেক্টিভ টাইপের প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে। এই চ্যাপ্টারটা যেহেতু অনেকটা বড় বন্ধুরা, তাই আমি এই চ্যাপ্টারটাকে কতগুলো পার্টে ভাগ করেছি। আজকে আমি তোমাদের পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা ইন্ডিয়াকে টোটাল 5 ফিজিওগ্রাফিক্যাল ডিভিশনে ভাগ করতে পারি। অর্থাৎ আমাদের দেশ ভারত টোটাল 5টা ফিজিওগ্রাফিক্যাল ডিভিশনে বিভক্ত। তো সেগুলো কি কি? প্রথম, দ্য হিমালয়ান রিজিয়ন। সেকেন্ড, দ্য গ্রেট ডেজার্ট। থার্ড, ইন্ডো-গ্যাঞ্জেটিক প্লেন। ফোর্থ, পেনিনসুলার রিজিয়ন। অ্যান্ড ফিফথ, দ্য কোস্টাল প্লেনস অ্যান্ড আইল্যান্ডস। আমরা একটু ম্যাপে চলে যাই, তাহলে এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমেই আছে দ্য হিমালয়ান রিজিয়ন, অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চল। একটু ম্যাপে চলে যাও, হিমালয়ান রিজিয়ন। তো আমাদের এখানে হিমালয়ান রিজিয়ন ঠিক কতটা? উত্তর দিক থেকে শুরু করে বন্ধুরা আমাদের হিমালয়ান রিজিয়ন উত্তর পূর্ব দিক পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ ভারতের উত্তর এবং উত্তর পূর্ব একটা বড় অঞ্চল জুড়ে আমাদের হিমালয়ান রিজিয়ন বিস্তৃত। সেকেন্ড হচ্ছে দ্য গ্রেট ডেজার্ট, অর্থাৎ মরুভূমি। তোমরা সকলেই জানো যে আমাদের মরুভূমি রাজস্থানে বিস্তৃত, কিন্তু তাছাড়াও আরেকটি জায়গা তো আমাদের মরুভূমি আছে। ম্যাপে চলে যাও। দ্য গ্রেট ডেজার্ট বলতে আমরা দ্য থার্ড ডেজার্টকেই বুঝি, অর্থাৎ থর মরুভূমি, যেটি রাজস্থানে অবস্থিত। বন্ধুরা, এখানে একটি কথা মনে রাখার মতন, সেটা হলো থর ডেজার্ট হচ্ছে হট ডেজার্ট, অর্থাৎ গরম মরুভূমি, উষ্ণ মরুভূমি। এছাড়াও আমাদের ভারতে আরেকটি মরুভূমি অঞ্চল আছে, কিন্তু সেটি ঠান্ডা মরুভূমি, শীতল মরুভূমি। সেটি কোথায়? সেটি হলো এই অঞ্চলটা জুড়ে, যেটাকে বলা হয় কোল্ড ডেজার্ট। কোল্ড ডেজার্ট, ওকে। তো দ্য গ্রেট ডেজার্ট হচ্ছে দ্য থর ডেজার্ট, উইচ ইজ হট ডেজার্ট, অ্যান্ড দ্য কোল্ড ডেজার্ট। এবার চলে যাই আমরা থার্ডে, সেটা হচ্ছে ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন, অর্থাৎ গঙ্গার সমভূমি, প্লেনস। সেটা হলো এই জায়গাটা জুড়ে, গাঙ্গেয় সমভূমি, যেটাকে আমরা বাংলায় বলি গাঙ্গেয় সমভূমি বা নর্দার্ন প্লেনস। তারপরে হলো পেনিনসুলার রিজিয়ন, যেটা হলো এই অঞ্চলটা, মধ্যভাগ এবং দক্ষিণ মধ্যভাগ জুড়ে আমাদের পেনিনসুলার রিজিয়ন। তারপরে হচ্ছে দ্য কোস্টাল প্লেনস অ্যান্ড আইল্যান্ডস। কোস্টাল প্লেন বলতে আমরা এই জায়গাটাকে বুঝি, অ্যান্ড দ্য আইল্যান্ড, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, এগুলো। তো আরেকবার আমরা একটু পড়ে নিই। তাহলে আমাদের টোটাল 5 ফিজিওগ্রাফি ডিভিশন আছে ভারতে, উইচ ইজ দ্য হিমালয়ান রিজিয়ন, দ্য গ্রেট ডেজার্ট, ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন, পেনিনসুলার রিজিয়ন, অ্যান্ড দ্য কোস্টাল প্লেনস অ্যান্ড আইল্যান্ড। আরেকবার আমরা ম্যাপে একবার দেখে নিই। Himalayan region, Indo-Gangetic plains, desert, the Great Desert, peninsular region, and the coastal area and island. Okay? আচ্ছা বন্ধুরা, যে কোনো WBCS এবং কম্পিটিটিভ এক্সামে তোমরা অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন পড়বে, খুব ডিটেলসে না পড়ে আমি যেরমভাবে তোমাদের পড়াচ্ছি এরমভাবে পড়লেই চলবে। এটা তো জিওগ্রাফি গেল, এছাড়াও তোমরা বিভিন্ন সাবজেক্টগুলো এরমভাবেই পড়বে। আমাদের অন্যান্য ক্লাস সম্বন্ধে তোমাদের একটু জানিয়ে রাখি। আমাদের টাইমসেল একাডেমিতে তোমরা 2 ধরনের ক্লাস করতে পারো, একটা হচ্ছে অফলাইন এবং অনলাইন। অফলাইন ক্লাসের সুবিধাগুলো একটু তোমাদের বলে দিই। এটা হচ্ছে রেগুলার বেসিস ক্লাস হয়, ডাউট ক্লিয়ারিং সেশন, মান্থলি টেস্ট, কনসাইজ স্টাডি ম্যাটেরিয়াল অ্যান্ড কাউন্সেলিং সেশন। এইগুলো তোমরা অফলাইন ক্লাসে পাচ্ছ, যার পার ইয়ার ফিজ হচ্ছে 29,999। এবং অনলাইন ক্লাসেরও তো এখানে সুবিধা আছে। তোমরা যারা যারা অনলাইনে করতে চাও, যারা কিছুটা দূরে থাকো, যাদের পক্ষে অফলাইন ক্লাস করা সম্ভব না, তারা অনলাইনেও আমাদের এখানে ক্লাস করতে পারো। তার মধ্যে আছে ডিজিটাল ক্লাসরুম, LMS সিস্টেম, পার্সোনাল গ্রুমিং, মক ইন্টারভিউ, এক্সপার্ট সেশন। এগুলো তোমরা অনলাইন ক্লাসে এই সুবিধাগুলো তোমরা পাচ্ছ, যা ফিজ পার ইয়ার 1999, অর্থাৎ 1999 রুপিস। তো তোমরা এই দুটো ক্লাসের মাধ্যমে কিন্তু নিজেদের ডাউট অনেক ক্লিয়ার করে নিতে পারো।
এবং এর সাথে সাথে তোমরা আমাদের এই অ্যাপটাও ডাউনলোড করে নিতে পারো, যেটা তোমরা প্লে স্টোর অ্যাপে সহজে পেয়ে যাবে। আচ্ছা, আমরা এর পরে চলে যাই। আচ্ছা, এর আগে আমাদের 5টা ডিভিশন সম্বন্ধে আমি তোমাদের বললাম, এবার আমরা ডিভিশন ওয়াইজ চলে যাই। আজকে যেহেতু মানে চ্যাপ্টারটা অনেকটা বড় তোমাদের বলেই দিয়েছি, তাই আজকে আমরা 2টো ডিভিশন সম্বন্ধে আলোচনা করব। তো প্রথম ডিভিশন দ্য হিমালয়ান রিজিয়ন, অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চল। তার মধ্যে দ্য হিমালয়ান রিজিয়ন মধ্যে কি কি পার্ট পড়ছে? 4 ভাগে আমরা দ্য হিমালয়ান রিজিয়নকে ভাগ করছি। কি কি? দ্য ট্রান্স হিমালয়ান or the Tets Himalaya, the Greater Himalaya, the Lesser Himalaya and the Shivalik or the Outer Himalaya. তাহলে বন্ধুরা, দ্য হিমালয়ান রিজিয়নকে আমরা 4টে ডিভিশনে বা 4 ভাগে ভাগ করছি, যেগুলোকে কি? দ্য ট্রান্স হিমালয়ান অর দ্য টেটস হিমালয়া, এটা হলো দ্য ট্রান্স হিমালয়ান এই রিজিয়নটা, দ্য ট্রান্স হিমালয়ান রিজিয়ন এই রিজিয়নটা, দ্য গ্রেটার হিমালয়া যেটা হচ্ছে এই রিজিয়নটা, লেজার হিমালয়া হচ্ছে এইটা। ভাগ ভাগ করে দেখো, পিঙ্ক দিয়ে যেটা ডিভিশন করে দেখানো হয়েছে ভাগ ভাগ, এটা হচ্ছে দ্য লেজার হিমালয়া। অ্যান্ড দ্য শিবালিক অর দ্য আউটার হিমালয়া, যেটা হচ্ছে একদম নিচেরটা। তাহলে আমরা আরেকবার একটু পড়ে নিই। তাহলে দ্য হিমালয়ান রিজন কটা ভাগে বিভক্ত? 4টে ভাগে, 4th ডিভিশন। একটা দ্য ট্রান্স হিমালয়া, একদম উপরেরটা এই অঞ্চলটা। দ্য লেজার, দ্য গ্রেটার হিমালয়া, যেটা হচ্ছে এই গ্রেটার হিমালয়াটা দেখো অনেকটা বিস্তৃত, এই হচ্ছে গ্রেটার হিমালয়া, এই জন্য একে বলা হয় গ্রেটার হিমালয়া, অনেকটা অঞ্চল জুড়ে বিস্তৃত। দ্য লেজার হিমালয়া এইটা, অ্যান্ড দ্য শিবালিক অর দ্য আউটার হিমালয়া, যেটা হচ্ছে একদম নিচের হিমালয়া। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাই দ্য ট্রান্স হিমালয়ার, অর্থাৎ এই এরিয়াটা, ওপরের এরিয়াটা, এই এরিয়াটা দ্য ট্রান্স হিমালয়া। তো ট্রান্স হিমালয়ার কি কি বৈশিষ্ট্য, কি কি ফিচার আছে, আমরা সেগুলো এবার দেখে নেব। ফার্স্ট ফিচার, দ্য ট্রান্স হিমালয়া 40 কিলোমিটার ওয়াইড। কতটা জুড়ে বিস্তৃত দ্য ট্রান্স হিমালয়া? 40 কিলোমিটার, 40 কিলোমিটার জুড়ে বিস্তৃত, খুব একটা বেশি না। তারপরে হচ্ছে কন্টেন্টস টেরিটারি গ্রানাইট। তো ট্রান্স হিমালয়ান রিজিয়নে কী ধরনের পাথর দেখা যায়? দ্য টেরিটারি গ্রানাইট দেখা যায় বন্ধুরা। কন্টেন্টস ফসিলস। হিমালয়ান রিজিয়ন, হিমালয়ার উৎপত্তি কিভাবে, এই নিয়ে কতগুলো মতবাদ রয়েছে। তার মধ্যে সবচেয়ে প্রামাণ্য মতবাদ যেটা, সেটা হচ্ছে তেথিস সাগর থেকে হিমালয় পর্বত উৎপন্ন। তো এবার সাগরে বিভিন্ন অনেক হাজার হাজার বছর ধরে ফসিল জমে 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 হিমালয় পর্বত গঠিত। তাই দ্য ট্রান্স হিমালয়ান যেহেতু একদম উপরের পার্টটাকে বলছি হিমালয়, তাই এখানে প্রচুর ফসিল দেখা যায়, পাথরের মধ্যে বিভিন্ন ফসিল বা জীবাশ্ম আমরা দেখতে পাই। আচ্ছা, এই হচ্ছে দ্য ট্রান্স হিমালয়ের বৈশিষ্ট্য। 40 কিলোমিটার ওয়াইড, কন্টেন্টস টেরিটারি গ্রানাইট অ্যান্ড কন্টেন্টস ফসিলস। এবার আমরা চলে যাই দ্য গ্রেটার হিমালয়া। দ্য গ্রেটার হিমালয়া এই জায়গা থেকে উত্তর পশ্চিম থেকে মধ্যভাগ হয়ে উত্তর পূর্ব অবধি বিস্তৃত দ্য গ্রেটার হিমালয়া। তো তার কি কি ফিচার্স আছে প্রথমেই দেখি, এটা কতটা ওয়াইড। 25 কিলোমিটার ওয়াইড দ্য গ্রেটার হিমালয়া। হাইট কতটা? 6100 মিটার। এর উচ্চতা কতটা? 6100 মিটার এর উচ্চতা। আচ্ছা, এখানে কি ধরনের পিকস দেখা যায়? লোফটি পিকস দেখা যায়। লোফটি পিকস মিন্স খুব উঁচু, খাড়া, আমরা এর পিকস দেখতে পারি। ওকে, কি কি তার মধ্যে পড়ছে? মাউন্ট এভারেস্ট, হিমালয় অবশ্যই, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা। মাউন্ট এভারেস্ট নেপালের এবং বিশ্বের সবথেকে উঁচু শৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘা আমাদের দেশের সবথেকে উঁচু শৃঙ্গ, মানে আমাদের পশ্চিমবঙ্গের নাঙ্গা পর্বত, ধৌলগিরি অ্যান্ড অন্নপূর্ণা। এই 5টা মোট পপুলার এখানে লোফটি পিকস দেখা যায়, অর্থাৎ খুব উঁচু শৃঙ্গ দেখা যায়। এর পরের পয়েন্ট কি?
হ্যাভ ক্রিস্টালাইন মেটামরফিক রক্স। এখানে বন্ধুরা যে ধরনের পাথর দেখা যায় সেটা হচ্ছে ক্রিস্টালাইন, ক্রিস্টাল পাথর, অ্যান্ড মেটামরফিক রক। অর্থাৎ মেটামরফিক রক হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে হাজার হাজার বছর ধরে গরমে যে পাথরের ক্যারেক্টার বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায় সেটা মেটামরফিক রক্সে পরিণত হয়, সে তাকেই বলা হয় মেটামরফিক রক্স। তো এখানে কি কি ধরনের রক্স দেখা যায়? ফার্স্ট হচ্ছে ক্রিস্টালাইন রক্স দেখা যায় অ্যান্ড মেটামরফিক রক্স দেখা যায়। তার পরের বৈশিষ্ট্য কি? লেস রেইনফল, কম বৃষ্টিপাত হয়, খুবই কম বৃষ্টিপাত হয়। তার কারণ এটি অনেকটা উঁচু, হিমালয়ান রিজিয়ন, এখানে তাই খুব কম, এখানে গাছপালা খুব একটা বেশি নেই, যেহেতু অনেকটা উঁচুতে, বেশ অনেকটা উঁচুতে, তাই এখানে কম বৃষ্টিপাত হয়। ভেরি লিটল ফরেস্ট, আমি এক্ষুনি যেটা বললাম, মেন ব্যাপারটা হলো বৃষ্টিপাত কম হওয়ার মেন ব্যাপারটা হলো এখানে খুব কম ফরেস্ট এরিয়া বা গাছপালা দেখা যায়। বিং লোফটি, যেহেতু উচ্চতা খুব বেশি। তাহলে দ্য গ্রেটার হিমালয়ের বৈশিষ্ট্যগুলো আবার আরেকবার দেখিনি আমরা। 25 কিলোমিটার ওয়াইড, হাইট 6100 মিটার, লোফটি পিকস মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, নাঙ্গা পর্বত, ধৌলাগিরি, অন্নপূর্ণা, বদ্রীনাথ এক্সেট্রা, have crystalline metamorphic rocks, less rainfall and very little forest area. এবার আমরা চলে যাই পরেরটায়, দ্য লেজার হিমালয়া। দ্য গ্রেটার হিমালয়ের পরেরটাই হলো দ্য লেজার হিমালয়া। তো এটার ক্যারেক্টারগুলো কি কি? 80 কিলোমিটার ওয়াইড, এটা কতটা ওয়াইড? 80 কিলোমিটার ওয়াইড। হাইট কতটা? 1300 টু 4600 মিটার। এর উচ্চতা বন্ধুরা ভ্যারি করে, কীরকম? কোনো কোনো অঞ্চলে এর উচ্চতা হলো 1300 মিটার থেকে কোনো কোনো অঞ্চলে এর উচ্চতা 4600 মিটারের মধ্যে বিস্তার করে। তার পরের পয়েন্ট, প্যারালাল টু গ্রেটার হিমালয়া, অর্থাৎ দ্য লেজার হিমালয়া হচ্ছে প্যারালাল টু গ্রেটার হিমালয়া। দ্য লেজার হিমালয়ের ঠিক উপরেই দ্য গ্রেটার হিমালয় অবস্থিত। তো দুটো প্যারালাল অবস্থান করে, প্যারালালি অবস্থান করে। পীর পাঞ্জাল দ্য লার্জেস্ট রেঞ্জ। তো দ্য লেজার হিমালয়ের লার্জেস্ট রেঞ্জ কোনটা? পীর পাঞ্জাল। কন্টেন্স মেটামরফোস ক্রিস্টালাইন, দ্য গ্রেটার হিমালয়ের মতন দ্য লেজার হিমালয়াতেও আমরা কি ধরনের রক্স দেখতে পাই? ক্রিস্টালাইন মেটামরফিক রক্স। একই রকমভাবে হেভি রেনফল, কিন্তু রক্স এক ধরনের হলেও দ্য গ্রেটার হিমালয়ের মতন হলেও রেইনফল কিন্তু দ্য গ্রেটার হিমালয়ের মতন কম হয় না, ঠিক উল্টোটা হয়। অর্থাৎ দ্য লেজার হিমালয় রেইনফল বা বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি। এক্সটেন্সিভ ইরোশন, কেন? তার কারণই হলো এখানে বেশি বৃষ্টিপাত হয়, ওই জন্য এক্সটেন্সিভ ইরোশন হয়। ওকে, তাহলে আরেকবার আমরা দ্য লেজার হিমালয়ের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। 80 কিলোমিটার ওয়াইড, হাইট 1300 টু 4600 মিটার, প্যারালাল টু গ্রেটার হিমালয়া। পীর পাঞ্জাল হলো দ্য লার্জেস্ট রেঞ্জ অফ দ্য লেজার হিমালয়া। কন্টেন্স মেটামরফোসড ক্রিস্টালাইন রক্স, হেভি রেনফল, এক্সটেন্সিভ ইরোশন। আচ্ছা, এবার আমরা চলে যাই তার পরের পার্টটায়, হুইচ ইজ দ্য শিবালিক অর দ্য আউটার হিমালয়া, অর একদম নিচের হিমালয়াটা, একদম নিচের পার্টটা, হিমালয়ান রেঞ্জের একদম শেষ পার্টটা। তার নাম কি? দ্য শিবালিক অর দ্য আউটার হিমালয়া। তো এর ক্যারেক্টারিস্টিকগুলো কি কি? এর ওয়াইড কতটা? 8 কিলোমিটার ইন ইস্ট টু 45 কিলোমিটার ইন ওয়েস্ট। তাহলে এর ইস্টে এর বিস্তার হচ্ছে 8 কিলোমিটার এবং ওয়েস্টে এর বিস্তার হচ্ছে 45 কিলোমিটার। হাইট 900 টু 1500 মিটার। এর হাইট সবচেয়ে কম অন্যান্য রেঞ্জগুলোর তুলনায়। এর হাইট কত? 900 থেকে 1500 মিটারের মধ্যে এর হাইট বিস্তৃত, কারণ এটা একদম হিমালয়ান রেঞ্জের একদম নিচের দিকে এর অবস্থান, তার এই হাইটটা স্বাভাবিকভাবেই কম।
জম্মু কাশ্মীর টু আসাম এর বিস্তার বন্ধুরা অনেকটা বেশি। উত্তরে জম্মু কাশ্মীর থেকে একদম উত্তর পূর্বে আসাম পর্যন্ত এর বিস্তার। দুন ভ্যালি, দ্য শিবালিক হিমালয় আর আউটার হিমালয়ে আমরা ভ্যালি দেখতে পাই। আমরা অন্যান্য হিমালয়ান রেঞ্জের খুব একটা ভ্যালি দেখতে পাই না, কারণ অন্যান্য বাকি হিমালয়ান রেঞ্জগুলো অনেকটা উঁচুতে, কিন্তু এটা যেহেতু একদম নিচের স্তর হিমালয়ান রেঞ্জের, তাই এর কোলে আমরা বিভিন্ন ভ্যালি, হিমালয়ান ভ্যালিগুলো আমরা দেখতে পাই। তো কতগুলো এক্সাম্পল আমরা দেখিনি ভ্যালির। দুন ভ্যালি উইচ ইজ দেরাদুন, পোটলি, কোটরি, কাঠমান্ডু এক্সেট্রা। এগুলো কতগুলো, 3-4টে হচ্ছে এর ভ্যালি। কন্টেন স্যান্ড রক্স, ক্লে, লাইমস্টোন। তো এই হিমালয়ান রেঞ্জে কি ধরনের রক্স কন্টেইন করে, কি ধরনের পাথর পাওয়া যায় এখানে? স্যান্ড রক্স, বেলে পাথর, ক্লে মাটি, অ্যান্ড লাইমস্টোন। তো আমরা এই ধরনের রক্সগুলো আমরা এখানে দেখতে পাই। তো এই গেল আমাদের হিমালয়ান রেঞ্জের ডিভিশনগুলো এবং এর ক্যারেক্টারিস্টিক্সগুলো। আশা করি তোমরা মনে রাখবে। এবার আমরা চলে যাব এর লংটিটিউডনাল ডিভিশনস অফ হিমালয়, অর্থাৎ হিমালয়ের লংটিটিউডনাল ডিভিশন কতটা, কে কতটা উঁচুতে অবস্থিত। দ্য কাশ্মীর হিমালয় 350 অর্থাৎ 3,50,000 স্কোয়ার কিলোমিটার। দ্য হিমাচল হিমালয়া 4,50,000 স্কোয়ার কিলোমিটার। The Kumaon Himalaya 38,000 square kilometer, the Central Himalaya 1,16,800 square kilometer, and the Eastern Himalaya 67,500 square kilometer. তো আরেকবার আমরা একটু লংটিটিউডনাল ডিভিশনগুলো একটু আরেকবার আমরা ঝালিয়ে নিই। দ্য কাশ্মীর হিমালয় একদম ওপরে 3,50,000 স্কোয়ার কিলোমিটার। দ্য হিমাচল হিমালয় তার নিচে 45,000 স্কোয়ার কিলোমিটার। দ্য কুমায়ুন হিমালয় 38,000 স্কোয়ার কিলোমিটার। দ্য সেন্ট্রাল হিমালয় 1,16,800 স্কোয়ার কিলোমিটার। দ্য ইস্টার্ন হিমালয় 67,500 স্কোয়ার কিলোমিটার। ওকে, আচ্ছা, এই তো গেল আমাদের হিমালয়ান রেঞ্জের প্রত্যেকটা ডিভিশন এবং এর ক্যারেক্টারিস্টিক্সগুলো এবং লংটিটিউডনাল ডিভিশন ওয়াইজ আমরা হিমালয়ান রেঞ্জকে কতগুলো ভাগে ভাগ করতে পারি। এবার আমরা চলে যাব মাউন্টেন এরিয়ার দুটো ক্যারেক্টারিস্টিক্সের দিকে। সেটা কি? একটা হলো মাউন্টেন পাসেস। বন্ধুরা, মাউন্টেন পাসেস সম্বন্ধে পড়ার আগে আমাদের আগে জেনে নিতে হবে মাউন্টেন পাস কাকে বলে। A mountain pass is a route through a mountain range or over a ridge. মাউন্টেন পাস অর্থাৎ আমরা যেটাকে বলা হয় গিরিপথ, বাংলায় আমরা যাকে বলি গিরিপথ। তো গিরিপথ কি? হোয়াট ইজ মাউন্টেন পাস? আ মাউন্টেন পাস ইজ আ রুট, একটা রাস্তা যা মাউন্টেনের মধ্যে দিয়ে অবস্থিত। অর্থাৎ মাউন্টেনের মধ্যে দিয়ে যে পাস আছে, যে রাস্তা আছে, তাকে আমরা বলি মাউন্টেন পাস। তো মাউন্টেন পাস আমরা কেন ব্যবহার করি, কেন এটা এত ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে যে কোনো দেশের যে কোনো স্থানের মাউন্টেন পাস 3 ধরনের কাজে বিশেষভাবে ব্যবহৃত হয়। কি কি, কোন কোন সময়? একটা হচ্ছে যুদ্ধের সময়, যখন মাউন্টেন পাস অত্যন্ত অত্যন্ত জরুরি। আরেকটা হচ্ছে ইমিগ্রেশনের সময়, আর ট্রেডে অর্থাৎ ব্যবসা বাণিজ্যে। এই 3 ধরনের কাজে মাউন্টেন পাসেস অত্যন্ত অত্যন্ত জরুরি একটি রাস্তা। তো হিমালয়ান রেঞ্জে কি কোন কোন ধরনের হিমালয়ান রেঞ্জে প্রচুর মাউন্টেন পাস রয়েছে বন্ধুরা, প্রচুর গিরিপথ। তো তার কিছু কিছু কতগুলো নাম আমি তোমাদের একটু বলে দেবো। কি কি? আঘিল, ভালো করে বন্ধুরা এটা একটু নোট ডাউন করে নেবে। আঘিল, বমডিলা, চাংলা, নিশ্চয়ই তোমরা এই নাম শুনে থাকবে, পীর পাঞ্জাল, রোহতাং, জোজিলা এক্সেট্রা। আরেকবার একটু নামগুলো বলে দিই। আঘিল, বমডিলা, চাংলা, পীর পাঞ্জাল, রোহতাং, জজিলা এক্সেট্রা। এছাড়াও আরও অনেক গিরিপথ রয়েছে।
আচ্ছা, এই তো গেল মাউন্টেন পাসেস। এবার আমরা চলে যাই মাউন্টেন রেঞ্জের আরেকটি বৈশিষ্ট্যর দিকে, যেটা হচ্ছে গ্লেশিয়ার্স। হোয়াট ইজ গ্লেশিয়ার? A glacier is a body of dense ice that drifts under its own weight. অর্থাৎ গ্লেশিয়ার হলো এমন একটি আইস বডি যার মধ্যে থিক আইস দিয়ে গড়া, ডেন্স আইস দিয়ে গড়া এমন একটি বডি যেটা নিজের ওয়েটই নিজে নিয়ে ওপর থেকে নিচে নিয়ে বয়ে যায়। অর্থাৎ ওপর থেকে নিচে একটি বরফের বডি যা ওপর থেকে নিচে গড়িয়ে নিচে নামে, তাকেই বলা হয় গ্লেশিয়ার। তো হিমালয়ান রেঞ্জে এরকম প্রচুর গ্লেশিয়ার রয়েছে বন্ধুরা। তো তার কয়েকটা গ্লেশিয়ারের নাম আমরা পড়িনি। সিয়াচেন নাম তো শুনেই থাকবে, বিয়াফো, গঙ্গোত্রী উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট গ্লেশিয়ার ট্যুরিজমের দিক থেকে, রিমো, সোনাপানি, রূপল, গাংরি এক্সেট্রা। তাহলে আবার আমরা নামগুলো একটু আবার ঝালিয়ে নিই আর তোমরা নোট ডাউন করে নাও। কি কি? সিয়াচেন, বিয়াফো, গঙ্গোত্রী, রিমো, সোনাপানি, রূপাল, গাংরি এক্সেট্রা। ওকে, এই ক্ষেত্রে আমি একটু একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, অবশ্যই তোমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে গঙ্গোত্রী এমন একটি গ্লেশিয়ার বা এমন একটি জায়গা যে গঙ্গোত্রীতে, পৃথিবীতে একমাত্র গঙ্গোত্রীতেই একমুখী রুদ্রাক্ষের গাছ রয়েছে। একটু বাইরে গিয়ে বললাম, কিন্তু এটা কিন্তু একটি জরুরি ইনফরমেশন। আচ্ছা, এবার আমরা চলে যাই স্নো লাইনে। এ তো গেল গ্লেশিয়ার এবং মাউন্টেন পাসেস। এবার আমরা চলে যাই স্নো লাইনে। হোয়াট ইজ স্নো লাইন? বাংলায় স্নো লাইনটা শুনে কি মনে হচ্ছে? বাংলা অর্থ কি হবে? বরফের একটি লাইন। তো বরফের লাইন মানে এটার মানেটা কি? দ্য লোয়ার লিমিট অফ প্রিপেচুয়াল স্নো ইজ নোন অ্যাজ স্নো লাইন। অর্থাৎ যে লাইন থেকে বরফের স্তর শুরু হচ্ছে সেই লাইনটাকে আমরা বলি স্নো লাইন। ওকে, আরেকবার বলে নিই। যে লাইন থেকে, মানে যে রেখা বরাবর, যে লাইন থেকে, যে স্থান থেকে আমাদের বরফের স্তর শুরু হচ্ছে সেই লাইনটাকে আমরা বলি হচ্ছে স্নো লাইন। তো এই স্নো লাইন কোথায় কত উচ্চতায় দেখা যায়? আমাদের ভারতের কোন কোন জায়গায় কত উচ্চতার ওপরে স্নো লাইনটা দেখা যায়? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে এর উচ্চতা হচ্ছে 4,400 মিটার, 4,400 মিটার। অর্থাৎ অরুণাচল প্রদেশে 4,400 মিটারের ওপর থেকেই আমরা এই স্নো লাইনটা দেখতে পাই। ওকে, কাশ্মীর, হিমালয় বা জম্মু অ্যান্ড কাশ্মীর এরিয়ায় আমরা এই স্নো লাইনটা কতটা উচ্চতায় অবস্থিত? 5,200 থেকে 5,800 মিটার। অর্থাৎ কাশ্মীর, হিমালয় বা কাশ্মীর অঞ্চলে স্নো লাইন 5,200 থেকে 5,800 মিটারের ওপর থেকে শুরু। কারাকোরাম রেঞ্জ, কারাকোরাম রেঞ্জে স্নো লাইন কোথা থেকে কোথাও পর্যন্ত, মানে কোথা থেকে শুরু, কোন লাইনের ওপর থেকে শুরু, কতটা উঁচুতে? 5,500 মিটার। তো আরেকবার আমরা একটু দেখে নিই। তাহলে আমাদের দেশের স্নো লাইন কোথায়, কতটা উঁচু থেকে শুরু? অরুণাচল প্রদেশে 4,400 মিটার থেকে, কাশ্মীর, হিমালয় মানে কাশ্মীরে 5,200 থেকে 5,800 মিটার, অ্যান্ড কারাকোরাম রেঞ্জে এর হাইট হলো 5,500 মিটার। অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা এটা একটু নোট ডাউন করে নাও। ওকে, আচ্ছা, তো এই গেল আমাদের হিমালয়ান রিজন। আমরা যে ফিচার নিয়ে কথা বলছিলাম ইন্ডিয়ার, তার মধ্যে হিমালয়ান রিজন, আমাদের হিমালয়ান রিজন ক্যারেক্টারিস্টিক্স এবং কতগুলো ডিভিশনে বিভক্ত, গ্লেশিয়ার কি, স্নো লাইন কি, অ্যান্ড মাউন্টেন পাসেস কি, কোনগুলো, তার একটি ছবি আমরা এখানে পেয়ে গেলাম। এবার আমরা পড়ব ইম্পর্টেন্ট অফ হিমালয়। এই যে আমাদের ভারতের হিমালয়ান রেঞ্জ, এর দ্বারা ইন্ডিয়ার কি কি সুবিধা পায় বা ইম্পর্টেন্ট কতটা হিমালয় আমাদের দেশের, কি কি? ক্লাইমেটিক ইনফ্লুয়েন্স, আমরা এই বিস্তারভাবে এগুলো আর একটু পরে পড়ছি, আমরা তোমাদের পয়েন্টগুলো আগে বলিনি। ক্লাইমেটিক ইনফ্লুয়েন্স, ডিফেন্স, perennial rivers, fertile soil, hydroelectricity, forest, minerals and tourism. তো
এই কটা ইম্পর্টেন্ট আছে হিমালয়ের আমাদের দেশে। এবার আমরা এগুলোতে একটু বিস্তারিতভাবে আমরা জেনে নিই কি কি। প্রথমটা হচ্ছে ক্লাইমেটিক ইনফ্লুয়েন্স। বন্ধুরা, আমাদের দেশে উত্তর, উত্তর পূর্ব এবং কিছুটা উত্তর পশ্চিম জুড়ে হিমালয়ান রেঞ্জ অবস্থিত। এই হিমালয় আমাদের দেশের যে তাপমাত্রা বলো, বৃষ্টিপাত বলো, আবহাওয়া যা, তা কিন্তু বিরাটভাবে তার উপর প্রভাব বিস্তার কে করেছে? আমাদের হিমালয়ান রিজিয়ন। কি করে? আমি তোমাদের সামান্য একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই যে বর্ষাকালে আমাদের দেশে যে বৃষ্টিপাত হয়, মৌসুমি বায়ুর দ্বারা হয় বেশিরভাগ বৃষ্টিপাত বর্ষাকালে। এবার এই মৌসুমি বায়ুটা আসে কোথা থেকে? মৌসুমি বায়ু আসে আরব সাগর হয়ে। এই আরব সাগর দিয়ে মৌসুমি বায়ু ঢুকে সোজা চলে যায় হিমালয়ান রেঞ্জে। হিমালয়ান রেঞ্জে মৌসুমি বায়ু ধাক্কা পেয়ে, আঘাত পেয়ে মেঘ সঞ্চার করে এবং ওই মেঘ থেকেই আমাদের দেশে বৃষ্টিপাত হয়। তাহলে দেখতে পাচ্ছ যে হিমালয়ান রেঞ্জের কতটা প্রভাব আমাদের দেশের ওয়েদারের উপর। ঠিক সেরকমভাবে শীতকালে একদম উত্তর দিকে, তিব্বত থেকে বলো বা অন্য কোথা থেকে বলো, একদম উত্তর দিক থেকে, উত্তর পূর্ব দিক থেকে যে ঠান্ডা হাওয়া, কনকনে ঠান্ডা হাওয়া, শীতল হাওয়া আসে, তা হিমালয়ান রেঞ্জে বাধাপ্রাপ্ত হয়। ফলে আমাদের দেশে কনকনে ঠান্ডার হাত থেকে রক্ষা পায়। তাহলে বুঝতেই পারছো যে হিমালয়ান রেঞ্জের কতটা প্রভাব আমাদের ইন্ডিয়ার ওয়েদারের উপর। পরেরটা হচ্ছে ডিফেন্স। হিমালয়ান দুর্গম একটি পার্বত্য এরিয়া। এখানে বর্ডার, বিভিন্ন জায়গায় বর্ডার আছে তিব্বতের সাথে, অর্থাৎ চায়নার সাথে, পাকিস্তানের সাথে, কিছুটা ছোট্ট পরিমাণে আফগানিস্তানের সাথে। তো এইসব দুর্গম পার্বত্য এরিয়ায় বর্ডারে যে আমাদের মিলিটারিরা যে আমাদের পাহারা দেয়, তো এই হিমালয়ান রিজিয়নেই তারা পাহারা দেয়। এই জন্য ডিফেন্সের একটা বড় হাত রয়েছে। এবং কখনো কখনো যুদ্ধ যখন অন্য দেশের সাথে আমাদের দেশে হয় বা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, এই হিমালয়ান রেঞ্জের জন্যই কিন্তু আমাদের দেশের আর্মিরা অনেকটা রক্ষা পায়। কারণ হিমালয়ান রেঞ্জ একটি পার্বত্য এরিয়া। আমাদের আর্মিরা যুদ্ধের সময় লুকিয়ে থাকতে, বিভিন্ন ধরনের অস্ত্র প্রয়োগ করতে তাদের সুবিধা হয়। এবার আমরা চলে যাই পরবর্তী পয়েন্টে, সেটা হচ্ছে পেরেনিয়াল রিভার্স। আমাদের দেশে 90% নদী, বন্ধুরা 90%ই বলতে পারো, নদীর উৎপত্তি কিন্তু হিমালয়ান রিজিয়ন থেকে। সে বিভিন্ন নানান রকম পিক থেকে হতে পারে, কিন্তু উৎপত্তি গোটা হিমালয়ান রিজিয়ন থেকে। বিভিন্ন পেরেনিয়াল রিভার্স আমাদের উৎপত্তি হিমালয় থেকে। পরেরটা হচ্ছে ফার্টাইল সয়েল। যেহেতু বেশিরভাগ নদী আমাদের দেশে হিমালয় অঞ্চল থেকে শুরু হয়েছে, উৎপত্তি হয়েছে, তাই সেই নদীগুলো যখন ওপর থেকে হিমালয়ান রিজিয়ন থেকে নিচে সমভূমিতে বয়ে আসে, সেই নদী বিভিন্ন নানান ধরনের ফার্টাইল সয়েল তার সাথে বয়ে নিয়ে আসে। সেই ফার্টাইল সয়েলগুলো নদীর দুধারে জমতে জমতে কৃষি জমি তৈরি হয়। তাহলে বুঝতে পারছো, ফার্টাইল সয়েল আমাদের দেশে কৃষিকাজের গঠন হওয়ার জন্য হিমালয় পার্বত্যের একটি বিশাল বড় হাত রয়েছে। তারপরে হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি। সমুদ্রের জলে পাহাড়ি নদীতে আমাদের বিদ্যুৎ উৎপাদন হয়, বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হয় জলবিদ্যুৎ। ফরেস্ট, হিমালয়ান রিজিয়নে অনেক ডেন্স ফরেস্ট রয়েছে, অনেক, প্রচুর। সেই ডেন্স ফরেস্টে নানান ধরনের মেডিসিনাল গাছ রয়েছে। এছাড়া আমরা যার থেকে দামি দামি কাঠ পাই, সেই ধরনের গাছ রয়েছে। তো এই ফরেস্ট থেকে সেই সব গাছ আমরা পাই, বিভিন্ন ঔষধি গাছ, নানান ধরনের কাঠ, দামি দামি। তো এইসব হিমালয়ান রিজিয়ন থেকে আমরা পাই। মিনারেলস, নানান ধরনের মিনারেলস, দামি দামি মিনারেলস আমরা কিন্তু এই পার্বত্য রিজিয়ন থেকে পাই। মিনারেলস কিন্তু শুধু মালভূমি থেকেই পাওয়া যায় না বন্ধুরা, মিনারেলস কিন্তু পার্বত্য অঞ্চল থেকেও পাওয়া যায়। তোমরা এই যে আমি যখন পড়াচ্ছিলাম তোমাদের পার্বত্য অঞ্চলের ডিভিশনসগুলো, সেখানে প্রত্যেকটা ডিভিশনে আমি তোমাদের পড়াচ্ছিলাম কোথায় কি রক্স পাওয়া যায়। তো এই রক্সগুলোই কিন্তু এসব মিনারেলের আধার, আমরা এখান থেকেই কিন্তু মিনারেলসগুলো পাই। পরের পয়েন্ট হচ্ছে ট্যুরিজম, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা সবাই কখনো না কখনো পাহাড়ে বেড়াতে গেছো। এই বেশিরভাগ পার্বত্য অঞ্চল কিন্তু হিমালয়ান রিজিয়নেই বিলং করে।
সে আমরা দার্জিলিংয়ে যাই বা সিমলায় যাই বা কাশ্মীরে যাই বা লাদাখে যাই, বিভিন্ন ধরনের স্পটে, বিভিন্ন ধরনের হিল স্টেশনে আমাদের দেশের ট্যুরিজম সাইট গড়ে উঠেছে, যা আমাদের দেশীয় অর্থনীতিতে অনেক অনেক সাহায্য করে। তো এই কটা হলো আমাদের ইম্পর্টেন্স অফ হিমালয়: ক্লাইমেটিক ইনফ্লুয়েন্স, ডিফেন্স, perennial rivers, fertile soil, hydroelectricity, forest, minerals and tourism. তো বন্ধুরা, এই গেল আমাদের দ্য হিমালয়ান রিজন। ফার্স্টের ইন্ডিয়ার ফিচারের, ফিজিওগ্রাফিক ফিচারের ফার্স্টের ফিচার উইচ ইজ হিমালয়ান রিজন। এই টোটালটা গেল আমাদের হিমালয়ান রিজন। আশা করি আমি এর আন্ডারে যা যা পয়েন্টস তোমাদের পড়ালাম সেগুলো তোমাদের কাজে লাগবে এবং সেগুলো তোমরা মনে রাখবে। এর পরের ফিচারে আমরা চলে যাই দ্য গ্রেট ডেজার্ট, অর্থাৎ আমাদের দেশের মরুভূমি অঞ্চল। প্রথমে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের দেশের মরুভূমি অঞ্চল দুভাগে বিভক্ত। আমরা বেশিরভাগ মানুষরা জানি আমাদের দেশে থর মরুভূমি, অর্থাৎ রাজস্থানেই আমাদের মরুভূমি দেখতে পাওয়া যায়, কিন্তু না, ভারতে আরেকটি জায়গায় কিন্তু মরুভূমি আছে যা কোল্ড ডেজার্ট নামে পরিচিত। তো আমরা ম্যাপে চলে যাই, তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। দ্য গ্রেট ডেজার্ট, দু ধরনের ডেজার্ট আমরা, টু টাইপস অফ ডেজার্ট পাই। একটা হচ্ছে এইটা দ্য থর ডেজার্ট, আরেকটা যেটা হচ্ছে, যেটা ম্যাপে শো করা নেই, দ্য কোল্ড ডেজার্ট হচ্ছে এই জায়গাটা। ওকে, এখন আমরা জেনে নিই আরেকবার আমরা ম্যাপে ফিরবো, তোমাদের আরেকবার আমি ভালোভাবে বুঝিয়ে দেবো। তার আগে আমরা ডেজার্টের সংজ্ঞাটা পড়ে নিই, ডেফিনেশনটা একটু পড়ে নিই যে কাকে ডেজার্ট বলে, মরুভূমি কাকে বলে। আর ডেজার্ট ইজ অ্যান এরিড ল্যান্ড, এরিড ল্যান্ড, আমি পরে বোঝাচ্ছি কেন এরিড ল্যান্ড, where water is lost through evaporation than gained from precipitation. তাহলে আর ডেজার্ট ইজ অ্যান এরিড ল্যান্ড, অর্থাৎ অনেক বড় এরিয়া এবং এখানে সব সময় বায়ু বইছে, সে গরম হাওয়া হোক বা শীতল হাওয়া হোক, এই জন্য এটাকে বলা হয় এরিড এরিয়া। where water is lost through evaporation, অর্থাৎ এত বাষ্পীভবন হয়, এতটাই হয় যে এখানে ওয়াটার জলবিন্দু পাওয়াই যায় না দূর দূরান্ত পর্যন্ত। দেন গেইনড ফ্রম প্রেসিপিটেশন, প্রেসিপিটেশন মানে আমরা বৃষ্টিপাত থেকে যে জল পাই সেটা প্রেসিপিটেশন বলে। তো এখানে সে প্রেসিপিটেশনের থেকে ইভাপোরেশনটা এতটাই বেশি হয়, তাই এখানে জলবিন্দু পাওয়া যায় না, তাই মরুভূমি গঠিত হয়। ওকে, তো যেই ভূমিতে প্রেসিপিটেশনের থেকে ইভাপোরেশন বেশি হয় সেই ভূমিকেই আমরা বলি মরুভূমি বা ডেজার্ট। টাইপস অফ ডেজার্ট ইন ইন্ডিয়া, যা আমি আগেই বলে দিয়েছি, এবার বিস্তারিতভাবে বলবো তোমাদের। টাইপস অফ ডেজার্ট ইন ইন্ডিয়া, দু ধরনের আমরা ডেজার্ট পাই ইন্ডিয়ায়, দ্য থার্ড ডেজার্ট অ্যান্ড দ্য কোল্ড ডেজার্ট উইচ ইজ লাদাখ। তাহলে ম্যাপে চলে যাই আমরা, দ্য থার্ড ডেজার্ট অর্থাৎ থর মরুভূমি। এই গোটা রাজস্থানের এই পোর্শনটা হচ্ছে থর মরুভূমি, বিখ্যাত এবং বিশাল বড় মরুভূমি, থর মরুভূমি। এবং তারপরে হচ্ছে দ্য কোল্ড ডেজার্ট অর্থাৎ শীতল মরুভূমি, যেটা হচ্ছে এই জায়গায়, ভারতের ঠিক এই জায়গায় অবস্থিত, অর্থাৎ লাদাখ। উত্তর দিকে লাদাখে হচ্ছে দ্য কোল্ড ডেজার্ট, শীতল মরুভূমি। তাহলে আমাদের দেশে ক ধরনের মরুভূমি আমরা দেখতে পাই? দু ধরনের মরুভূমি। একটা হচ্ছে দ্য থার্ড ডেজার্ট, ওটা হট ডেজার্ট, থর মরুভূমি হচ্ছে হট ডেজার্ট, উষ্ণ মরুভূমি, অ্যান্ড লাদাখ দ্য কোল্ড ডেজার্ট, শীতল মরুভূমি। এবার আমরা চলে যাই দ্য থর ডেজার্টে। থর ডেজার্টের মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, তার বৈশিষ্ট্য কি কি? ফার্স্ট বৈশিষ্ট্য, লো ল্যাটিটিউড ডেজার্ট, অর্থাৎ কোল্ড ডেজার্টটা অনেকটা ওপরে লাদাখে, তার তুলনায় থর ডেজার্ট একটু নিচে অবস্থিত, তাই এটা হচ্ছে লো ল্যাটিটিউড ডেজার্ট, লো ল্যাটিটিউডে এটি অবস্থিত। আচ্ছা, এটা হচ্ছে একটি ট্রপিক্যাল ডেজার্ট বন্ধুরা। ট্রপিক্যাল রিজিয়নে যেহেতু অবস্থিত, তাই এই ডেজার্টটি একটি ট্রপিক্যাল ডেজার্ট, শুষ্ক রিজিয়নে এটি অবস্থিত না। এখন তোমরা বলতেই পারো মরুভূমি মানেই তো শুষ্ক, একদম ঠিক, মরুভূমি মানেই শুষ্ক, কিন্তু আমাদের দেখতে হবে সেই মরুভূমিটির যে এরিয়ায়, যে স্থানে রয়েছে
সেই স্থানটার বৈশিষ্ট্য কি? রাজস্থান যেহেতু ট্রপিক্যাল এরিয়ায় অবস্থিত, তাই এই ডেজার্টটি একটি ট্রপিক্যাল ডেজার্ট। আশা করি তোমাদের মাথায় থাকবে। তারপরেরটা হলো নেম ডিরাইভ ফ্রম থল রিজিয়ন স্যান্ড রিজ, অর্থাৎ এই যে থর মরুভূমি বা থার্ড ডেজার্ট, এই যে নামটা থর মরুভূমি, থর নামটা কোথা থেকে এসছে? সেটা হচ্ছে লোকাল বা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে ওদের একটি ওয়ার্ড আছে উইচ ইজ থল বা থল। এই থল মিনস হচ্ছে রিজিয়ন স্যান্ড রিজ, মানে আঞ্চলিক যে ছোট ছোট আমরা বালির টিলা দেখতে পাই বা ছোট্ট পাহাড় দেখতে পাই, সেগুলোকে আঞ্চলিক ভাষায় বলা হচ্ছে থল। তো এই থল যেহেতু থর মরুভূমিতে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই, তাই থল নামটা থেকে এসছে থর নামটা, অর্থাৎ দ্য থার্ড ডেজার্ট বা থর মরুভূমি। তার পরের পয়েন্টটা কি? কভার্স 2 লাখ কিলোমিটার এরিয়া। কত কিলোমিটার জুড়ে অবস্থিত? 2 লাখ কিলোমিটার এরিয়া জুড়ে এই থর মরুভূমি অবস্থান করছে। তার পরের পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অবজেক্টিভে, সেটা হলো 9th লার্জেস্ট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের থার্ড ডেজার্ট সমগ্র পৃথিবীতে 9th পজিশনে আছে। 9th পজিশনে থার্ড ডেজার্ট আছে, তাই এটি 9th লার্জেস্ট ডেজার্ট ইন দি ওয়ার্ল্ড হচ্ছে থার্ড মরুভূমি। তারপরে আমরা এর বর্ডার দেখে নেব, অর্থাৎ থর মরুভূমির আমরা বর্ডার দেখে নেব। কি বর্ডার? এর ওয়েস্টে, অর্থাৎ থর মরুভূমির ওয়েস্টে কি রয়েছে? প্লেন্স অফ ইন্দাস রিভার, ইন্দাস রিভার, সিন্ধু নদ। তো এর ওয়েস্টে কি রয়েছে? ওয়েস্টে যেহেতু এর পাকিস্তান অবস্থিত, সিন্ধু নদ যেহেতু পাকিস্তানের ওপর দিয়ে বয়ে চলেছে, তার ওয়েস্টে কি রয়েছে? প্লেন্স অফ ইন্দাস, অর্থাৎ সিন্ধু নদের সমভূমি, প্লেন্স অফ ইন্দাস রয়েছে। নর্থ এবং নর্থ ইস্ট জুড়ে রয়েছে পাঞ্জাব প্লেন, অর্থাৎ পাঞ্জাব প্রদেশের সমভূমি নর্থ এবং নর্থ ইস্ট জুড়ে রয়েছে। আরাবল্লী রেঞ্জ সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব দিকে থর মরুভূমি দক্ষিণ পূর্ব দিকে কি রয়েছে? আরাবল্লী রেঞ্জ, আরাবল্লী পর্বত রয়েছে থর মরুভূমির দক্ষিণ পূর্ব দিক জুড়ে। সাউথে কি রয়েছে? রান অফ কচ্ছ, গুজরাট রয়েছে থর মরুভূমির দক্ষিণে, অর্থাৎ কচ্ছের রান। তাহলে আরেকবার আমরা বর্ডারটা দেখে নিই। থর মরুভূমির পশ্চিমে কি রয়েছে? ওয়েস্টে প্লেন্স অফ ইন্দাস রিভার, সিন্ধু নদের সমভূমি। নর্থ, উত্তর অ্যান্ড নর্থ ইস্ট, উত্তর পূর্ব দিকে কি রয়েছে? পাঞ্জাব প্লেন, পাঞ্জাবের সমভূমি। সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব দিকে কি রয়েছে? আরাবল্লী রেঞ্জ। অ্যান্ড সাউথে, দক্ষিণে, একদম দক্ষিণে রয়েছে রান অফ কচ্ছ বা কচ্ছের রান। এখানে একটা পয়েন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আমি স্টার মার্কস দিয়ে রাখছি, এটা অবজেক্টিভে আসতেই পারে। মোর দ্যান 60% লাইস ইন রাজস্থান, অর্থাৎ থর মরুভূমি 60%, আমাদের টোটাল যে মরুভূমি, থর মরুভূমি না, আমাদের দেশের টোটাল যে মরুভূমি এরিয়া, তার 60% ডেজার্টটা রয়েছে রাজস্থানে। বাকি যে পার্সেন্টেজ, একটা কোল্ড ডেজার্ট, আরেকটা ছোট্ট করে রয়েছে কচ্ছের রানে, রান অফ কচ্ছ গুজরাটে, কচ্ছের রানে, যেখান থেকে আমরা প্রচুর পরিমাণে লবণ পাই, লবণাক্ত মরুভূমি সেটি। ওকে, এটা কিন্তু একটু মাথায় রাখবে বা নোট ডাউন করে নাও। আচ্ছা, তারপরের ক্যারেক্টারিস্টিক্সটা কি? লো অ্যানুয়াল রেইনফল। খুব স্বাভাবিকভাবেই তোমরা এটা সবাই জানো যে মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত খুবই কম হয়, বৃষ্টিপাত কম হয় বলেই সেটি মরুভূমি অঞ্চল। তাহলে থার্ড ডেজার্টে কত পরিমাণ হয় বৃষ্টিপাত অ্যানুয়ালি? বাৎসরিক 4 ইঞ্চেস ওয়েস্টে টু 20 ইঞ্চেস ইস্টে, অর্থাৎ থর মরুভূমির পূর্ব দিকে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 20 ইঞ্চেস অ্যান্ড পশ্চিম দিকে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 4 ইঞ্চেস। ঠিক আছে, এরপরে ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে টেম্পারেচার। থর মরুভূমির টেম্পারেচার কি? যেহেতু মরুভূমি এবং স্পেশালি থর মরুভূমি অর্থাৎ উষ্ণ মরুভূমি, তাই টেম্পারেচার স্বাভাবিকভাবে খুব বেশি থাকবে। মে জুন মাসে থর মরুভূমির টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি। ওকে, তো টেম্পারেচার মে জুন মাসে থর মরুভূমির টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি। কোল্ডেস্ট মান্থ কি? জানুয়ারি, তখন 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত এর টেম্পারেচার থাকে। আচ্ছা,
ডাস্ট স্টর্ম, ধূলিঝড়। ডাস্ট স্টর্মটা কি একটু বলিন, ডাস্ট স্টর্মটা কি? মরুভূমি অঞ্চল যেহেতু অ্যারিড ল্যান্ড, প্রথমেই তোমাদের আমি ডেফিনেশনে বলেছিলাম এখানে প্রচণ্ড বায়ু চলাচল করে। তো এতটাই বায়ু চলাচল করে যে দিনে 24 ঘন্টার মধ্যে প্রত্যেক দিন দিনের কোনো না কোনো সময়ে ডাস্ট স্টর্ম হয়, অর্থাৎ হাওয়ার ঝড় হয়। সেটাকে আমরা বলি ডাস্ট স্টর্ম, ধূলিঝড়। বালিকণা ধূলিকণা মিশ্রিত ঝড় হয়, তো সেটাকে আমরা বলি ডাস্ট স্টর্ম। তো এই ডাস্ট স্টর্মের পরিমাণ কত? 15 কিলোমিটার পার আওয়ার ইন সামার। গরমকালে দিনের বিভিন্ন সময় ডাস্ট স্টর্মের পরিমাণ কত? পার আওয়ারে 15 কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাই থার্ড ডেজার্টে কি কি ফ্লোরা অ্যান্ড কি কি ফনা পাওয়া যায়। তার আগে আমরা একটু বলে নিই ফ্লোরা অ্যান্ড ফনা কি। কোনো জায়গার উদ্ভিদকে, টোটাল উদ্ভিদকে আমরা বলি ফ্লোরা, অ্যান্ড টোটাল প্রাণী জগৎকে আমরা বলি ফনা। জিওগ্রাফিক্যাল ভাষা এটা, অর্থাৎ উদ্ভিদ এরিয়াকে আমরা বলি ফ্লোরা অ্যান্ড প্রাণীকুলকে আমরা বলি ফনা। তো ডেজার্ট এরিয়া, দ্য থার্ড ডেজার্টে কি কি ফ্লোরা পাওয়া যায় বা কি কি গাছ পাওয়া যায় সহজ ভাষায় বলতে গেলে, তার কিছু কিছু আমরা দেখে নিই। গাম অ্যারেবিকা, অ্যাকাসিয়া, জোজোবা, খেজরি এক্সেট্রা। এইগুলো কিন্তু গাম অ্যারেবিকা, অ্যাকাসিয়া, জোজোবা এগুলো কিন্তু সবই কাঁটাযুক্ত গাছ, কারণ মরুভূমি অঞ্চলে জলের অভাবে কাঁটাযুক্ত গাছ আমরা দেখতে পাই। এবার চলে যায় ফনা, অর্থাৎ কি কি প্রাণী পাওয়া যায়, কি কি অ্যানিমালস পাওয়া যায়, খুব সহজ ভাষায় বলতে গেলে কি কি পশু পাওয়া যায়। কি কি পশু পাওয়া যায়? ফ্যালকন, ব্ল্যাক বাঘ, চিঙ্কারা, ওয়াইল্ড অ্যাস, ফক্সেস, ভালচার্স অ্যান্ড নানান ধরনের রেপটাইলস। এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখি বন্ধুরা, যে থার্ড ডেজার্টে কিন্তু যে ধরনের রেপটাইলস পাওয়া যায় তারা বেশিরভাগ কিন্তু বিষাক্ত। এখানে খুবই বিষাক্ত রেপটাইলস, তার মধ্যে বিষাক্ত সাপও রয়েছে। এবার চলে যায় রিভার। থার্ড ডেজার্ট যেহেতু ডেজার্ট, এখানে রিভারের পরিমাণ খুব বেশি থাকার কথা না, তবুও যে ডেজার্টটা এখানে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে লুনি। আমরা এখানে লুনি রিভার দেখতে পাওয়া যায়। বা লুনি রিভার সম্বন্ধে আমরা একটু দেখে নিই। পুষ্কর ভ্যালি অফ আরাবল্লী রেঞ্জ, অর্থাৎ এর উৎপত্তি কোথায়? আরাবল্লী রেঞ্জের পুষ্কর ভ্যালিতে লুনি নদী উৎপত্তি হয়ে টু অ্যারাবিয়ান সি থ্রু কাচ। তো রাজস্থানের পুষ্কর ভ্যালি, আরাবল্লী রেঞ্জের পুষ্কর ভ্যালি থেকে লুনি নদী উৎপন্ন হয়ে রাজস্থানের মধ্যে দিয়ে, থার্ড ডেজার্টের মধ্যে দিয়ে এ কোথায় গিয়ে পড়েছে? আরাবিয়ান সিতে, আরব সাগরে গিয়ে পড়েছে রান অফ কচ্ছের মধ্যে দিয়ে। রাজস্থান হয়ে গুজরাটের মধ্যে দিয়ে কচ্ছের রান হয়ে লুনি নদী গিয়ে পড়েছে আরাবিয়ান সিতে। এবার আমরা পড়ি স্যাংচুয়ারি। এখানে কি কোন স্যাংচুয়ারি দেখা যায় বা রিজার্ভ ফরেস্ট দেখা যায়, তার কয়েকটা নাম আমরা পড়ব, যেটা হচ্ছে দ্য তাল ছাপ্পর, দ্য সুন্ধা মাতা রিজার্ভ ফরেস্ট, ঘানা ন্যাশনাল পার্ক। এই তিন ধরনের আমরা ন্যাশনাল পার্ক বা স্যাংচুয়ারি দেখতে পাই। তো এই গেল আমাদের দ্য হট ডেজার্ট বা দ্য থার্ড ডেজার্ট। এবার আমরা চলে যাই, ও আরও দুটো পয়েন্ট আছে বন্ধুরা আমি তোমাদের বলতে ভুলে গেছি, সেই দুটো পয়েন্ট আমি তোমাদের একটু বলে দিই। এটা হচ্ছে পপুলেশন ডেন্সিটি। থার্ড ডেজার্টে পপুলেশন ডেন্সিটি কীরকম? যে কোনো মরুভূমি অঞ্চল যেহেতু থাকার পক্ষে উপযোগী না, সেহেতু ওখানে পপুলেশন ডেন্সিটি খুব কম দেখা যায়। কিন্তু কত সেটা? দ্য থার্ড ডেজার্টে পপুলেশন ডেন্সিটি হলো 83% স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ প্রতি কিলোমিটারে এখানে 83 জন লোক বসবাস করে। আচ্ছা, কিন্তু এটা হচ্ছে মোস্ট ডেন্সলি পপুলেটেড ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড। ভাবো, আমাদের থর মরুভূমি প্রতি স্কোয়ার কিলোমিটার 83 জন বসবাস করে, তাই আমাদের থার্ড ডেজার্ট হচ্ছে মোস্ট ডেন্সলি পপুলেটেড ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে পৃথিবীর অন্যান্য মরুভূমিতে আরও অনেক কম লোক প্রতি কিলোমিটারে বসবাস করে, একটু মাথায় রাখবে। আচ্ছা, লার্জেস্ট উল প্রোডাকশন এরিয়া ইন ইন্ডিয়া। থার্ড ডেজার্টে যেহেতু পশুপালিত গৃহপালিত জন্তুর মধ্যে খুব পপুলার একটি প্রাণী হলো ভেড়া, তাই ওখানে ভেড়া থেকে প্রচুর পরিমাণে উল উৎপন্ন হয়। এতটাই বেশি উৎপন্ন হয়
যে দ্য থার্ড ডেজার্ট বা রাজস্থান হলো দ্য লার্জেস্ট উল প্রোডাকশন এরিয়া ইন ইন্ডিয়া। ভারতের সব থেকে বেশি উল প্রোডাকশন কোথায় হয়? এখানে। তো লাস্ট পয়েন্ট কি? বাজরা দ্য মেইন ক্রপ। রাজস্থান এরিয়ায় রাজস্থানের লোকেরা বা দ্য থার্ড ডেজার্টের লোকেরা, থরের মরুভূমির যে লোক বসবাস করে, তাদের মেইন খাদ্যশস্য কি? বাজরা। তারা বাজরা রুটি তাদের রোজকার খাবারে তারা রাখে। তো এখানকার মেইন ক্রপ হলো বাজরা। তো আমাদের মোটামুটি এই গেল আমাদের দ্য থার্ড ডেজার্ট। এবার আমরা চলে যাই দ্য কোল্ড ডেজার্টে। দ্য কোল্ড ডেজার্ট হুইচ ইজ লাদাখ। এবার আমি ম্যাপে তোমাদের ভালো করে দ্য কোল্ড ডেজার্টটা দেখাই। ভারতের পুরো উত্তর দিকের জম্মু অ্যান্ড কাশ্মীরের এই অঞ্চলটা হলো কোল্ড ডেজার্ট অর্থাৎ লাদাখ। তো তোমরা ম্যাপে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। ভারতের উত্তর দিকে জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে কোল্ড ডেজার্ট হলো এই এরিয়াটা, হুইচ ইজ লাদাখ এরিয়া। তো এই লাদাখ বা দ্য কোল্ড ডেজার্টের আমরা ক্যারেক্টারিস্টিক্সগুলো একবার দেখে নিই। প্রথম ক্যারেক্টারিস্টিক্স, লাইজ ইন গ্রেটার হিমালয় ইস্টার্ন সাইড অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। তো এই কোল্ড ডেজার্ট বা লাদাখ কোথায় অবস্থিত? গ্রেটার হিমালয়ান রেঞ্জে অবস্থিত, ইস্টার্ন সাইড অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরের পূর্ব দিকে দ্য গ্রেটার হিমালয়ান রেঞ্জে লাদাখ বা দ্য কোল্ড ডেজার্ট অফ ইন্ডিয়া অবস্থান করছে। বর্ডার কি কি? নর্থে রয়েছে কারাকোরাম রেঞ্জ অ্যান্ড সাউথে রয়েছে জাস্কার রেঞ্জ। ওকে, এটা হলো তার বর্ডার। নর্থে কি রয়েছে? কারাকোরাম রেঞ্জ অ্যান্ড সাউথে বা দক্ষিণে কি রয়েছে? জাস্কার মাউন্টেন্স। আচ্ছা, এখানকার প্রধান নদী কি? ইন্ডাস বা সিন্ধু নদ। অল্টিটিউড কতটা? 3000 মিটার ইন কার্গিল অ্যান্ড 8000 মিটার ইন কারাকোরাম। তো এর অল্টিটিউড কতটা? কার্গিল এরিয়ার অল্টিটিউড হচ্ছে 3000 মিটার উচ্চতা, অ্যান্ড কারাকোরাম রেঞ্জের হচ্ছে 8000 মিটার। এবার আমরা চলে যাই এই দ্য কোল্ড ডেজার্টের টেম্পারেচারে। থার্ড ডেজার্টের ঠিক উল্টোটা হচ্ছে লাদাখ এরিয়া বা দ্য কোল্ড ডেজার্ট। থার্ড হচ্ছে উষ্ণ মরুভূমি, বেশি টেম্পারেচার। লাদাখ হচ্ছে কোল্ড মরুভূমি, কম টেম্পারেচার। এবার আমরা দেখিনি টেম্পারেচার কতটা। সামারে দিনের বেলা লাদাখে বা দ্য কোল্ড ডেজার্টে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি এবং রাত্রে -40 ডিগ্রি। কনকনে ঠান্ডার একটি জায়গা। এর রেইনফল কি? লো রেইনফল অ্যানুয়ালি 10 সেন্টিমিটার। এতটাই ঠান্ডা যে বাষ্পীভবনের বা প্রেসিপিটেশনের সুযোগই পায় না, মেঘ জমার সুযোগই পায় না, জলবিন্দুতে পরিণতই হতে পারে না ঠান্ডার কারণে, টেম্পারেচারের কারণে। তাই এখানে অ্যানুয়ালি খুব কম বৃষ্টিপাত হয়, হুইচ ইজ 10 সেন্টিমিটার। পরের পয়েন্টটা কি? ফ্লোরা অ্যান্ড ফনা। আমরা কি কি ফ্লোরা দেখতে পাই দ্য কোল্ড ডেজার্টে? ওয়ালনাটস, অ্যাপেলস, অ্যাপ্রিকট, বিভিন্ন ধরনের গুল্ম জাতীয় উদ্ভিদ, শ্রাবস অ্যান্ড গ্রাসেস এক্সেট্রা। আমরা এই ফ্লোরা এখানে দেখতে পাই। আরেকবার বলে নিই, ওয়ালনাটস, অ্যাপেলস, অ্যাপ্রিকটস, শ্রাবস গুল্ম জাতীয় উদ্ভিদ প্রচুর দেখা যায়, অ্যান্ড গ্রাসল্যান্ডস এখানে প্রচুর দেখা যায়। ফনা কি কি অ্যানিমালস দেখা যায় এখানে? তার কতগুলো হলো ইয়াক, ওয়াইল্ড গোট, শিপ, স্পেশাল কাইন্ড অফ ডগস এক্সেট্রা। স্পেশাল কাইন্ড অফ ডগস মানে আমরা আমাদের এখানে বা ভারতের অন্যান্য বিভিন্ন জায়গায় যেই ধরনের ডগস বা যেই ধরনের কুকুর আমরা দেখতে পাই, পার্বত্য এরিয়া বা লাদাখে একদম ডিফারেন্ট কাইন্ডস অফ ডগস আমরা দেখতে পাই। তাদের বৈশিষ্ট্য, তাদের শারীরিক গঠন সম্পূর্ণ আলাদা। তো আমরা কি কি ফনা দেখতে পাই? ইয়াক, ওয়াইল্ড গোট, শিপ, স্পেশাল কাইন্ড অফ ডগস এক্সেট্রা। তো বন্ধুরা, এই গেল আমাদের ডেজার্ট, দ্য থার্ড ডেজার্ট অ্যান্ড কোল্ড ডেজার্ট। আমি আজকে তোমাদের ভারতের জিওগ্রাফিক্যাল ডিভিশনের মধ্যে দুটো ডিভিশন নিয়ে আলোচনা করলাম। একটি হলো দ্য হিমালয়ান রেঞ্জ আর একটি হলো দ্য ডেজার্ট। এর পরের পার্টে আবার আমরা যে কোনো দুটো পার্ট নিয়ে আলোচনা করব। আশা করি আজকে যা যা পড়ালাম তোমরা সেগুলো বুঝতে পেরেছো। পরের দিন আবার আমি হাজির হব
আবার 2টো পার্ট নিয়ে। ততক্ষণ এগুলো তোমরা নোট ডাউন করে নাও এবং পড়তে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।